জেনেটিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে সোরা অ্যান্ড সাইকোসিস। টেম্পারমেন্ট অর্থাৎ এর মন মেজাজ হচ্ছে নার্ভাস, স্নায়বিক প্রকৃতির হয় এই ধরনের পেশেন্টরা। আর ডায়াথেসিস হচ্ছে কোষ্ঠিকামের ডায়াথেসিস। তো কোষ্ঠিকামের পেশেন্টদের বাতরোগে ভোগার কনস্টিটিউশনাল প্রিডিসপোজিশন অর্থাৎ ধাতুগত প্রবণতা রয়েছে, এরা বাতরোগে ভোগে বেশি। তো আরেকটা কনস্টিটিউশনাল সিমটমস এর কথা আমি বলেছি, সেটা সরি 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 আচ্ছা, কোষ্ঠিকামের একটি কোষ্ঠিকাম একটি পলিক্রেস্ট রেমেডি। তো পলিক্রেস্ট রেমেডি হচ্ছে সেই সমস্ত রেমেডি যেগুলো সেভারাল ডিজিজে ইউজ হয়। যেহেতু কোষ্ঠিকাম পলিক্রেস্ট রেমেডি, সেহেতু সমস্ত অর্গানে এর ক্রিয়া রয়েছে। তবে মেইন যে ক্রিয়াস্থল আমরা দেখতে পাই সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম অ্যান্ড কানেকটিভ টিস্যু। এটা একটি ইউনিক রেমেডি এবং সেই রেমেডি গুলোর মধ্যে একটি, যে রেমেডি গুলো ছাড়া আমরা আমাদের প্র্যাকটিসের কথা চিন্তাই করতে পারি না, যেটা একটু আগে আমাদের শ্রদ্ধেয় নাজমুল স্যার বলে গেছেন। এবং কোষ্ঠিকামের ইম্পর্টেন্সের ব্যাপারে হেয়ারিংস গাইডিং সিমটমসে বলা হয়েছে তাত্ত্বিকভাবে মতামতের যাই বিভিন্নতা থাকুক না কেন, কোষ্ঠিকাম বেসড প্র্যাকটিশনার্স দের কাছে পলিক্রেস্ট রেমেডি হিসেবে সবার শীর্ষে বিবেচ্য হবে। নেশো এর ইম্পর্টেন্সের ব্যাপারে বলেছেন যে হেনিম্যান হোমিওপ্যাথিক স্কুলকে যদি কোষ্ঠিকাম ছাড়া আর কোনো রেমেডি নাও দিত, তবুও পৃথিবী তার কাছে চিরঋণী থাকবে। তো এই এত গুরুত্বপূর্ণ একটা রেমেডির কনস্টিটিউশন নিয়ে আমি এখন আলোচনা করব। Hydrogenate constitution with shallow complexion, dark hair, and rigid muscular fibers. Physically very weak, emaciated, and anemic. তো হাইড্রোজেনেট কনস্টিটিউশন বলতে বোঝায় যে এই ধাতু প্রকৃতির ব্যক্তিদের সেলের সাইটোপ্লাজমে ওয়াটার কন্টেইন করার ক্যাপাসিটি অনেক বেশি থাকে, যার কারণে হাইড্রোজেনেট কনস্টিটিউশনের পেশেন্টরা রেইনি, কোল্ড, ড্যাম্প ওয়েদারে ভেজিটেবল ফুডস, বিশেষ করে যে সমস্ত শাকসবজি, ফলমূল পানিতে জন্মে সেগুলো খেলে তাদের সিস্টেমে ওয়াটার মলিকিউলস এর সংখ্যা বেড়ে যায়, যার ফলে তার সব সিমটমস গুলো বেড়ে যায়। আরেকটা কনস্টিটিউশনাল সিমটমস এর কথা আমি বলেছি, সেটা হচ্ছে শ্যালো কমপ্লেক্সন। তো শ্যালো কমপ্লেক্সন বলার আগে আমি একটু কমপ্লেক্সন বলতে কি বুঝি আমরা সেটা একটু জেনে নেই। তো কমপ্লেক্সন হচ্ছে গায়ের বর্ণ, বিশেষ করে ফেসের বর্ণকে বলে কমপ্লেক্সন। তো শ্যালো কমপ্লেক্সন বলতে বোঝায় স্কিনের যে ন্যাচারাল কালার থাকে সেটা হারিয়ে যায়, তার পরিবর্তে ইয়েলো অথবা ব্রাউন কালার হয়। বিশেষ করে ফেসের বর্ণ যদি এরকম ইয়েলো এবং ব্রাউন কালার হয় বা গায়ের বর্ণ, তাহলে আমরা সেটাকে শ্যালো কমপ্লেক্সন বলবো। কোষ্ঠিকামের পেশেন্টদের চুল কালো হয়, পেশিগুলো দৃঢ় হয়, শক্ত হয়, রিজিড হয় আর কি। তো শারীরিক ভাবে এরা দুর্বল, শীর্ণ হয় এবং রক্ত স্বল্পতায় ভুগে। আর চিলড্রেনদের আরেকটা কনস্টিটিউশনাল সিমটমস হচ্ছে যে children are late in learning to walk due to nervous weakness, unsteady walking, and easy falling. তো স্নায়বিক দুর্বলতা থাকে এদের মধ্যে, সেই জন্য দেখা যায় কোষ্ঠিকামের শিশুরা ক্যালকেরিয়া ফসের শিশুদের মতো দেরিতে হাঁটতে শেখে। শিশু দৃঢ়ভাবে হাঁটতে পারে না, সহজেই পড়ে যায়। শিশু হাঁটছে, আপনি দেখবেন যে শিশু হাঁটছে অথবা দাঁড়িয়ে আছে, হঠাৎ করে সে পড়ে যাবে। এমনটা আমরা কোষ্ঠিকামের শিশুদের মধ্যে দেখতে পাই, অর্থাৎ তার হাঁটার মধ্যে একটি টলমল অবস্থা আপনি দেখতে পাবেন। রজার মরিসন তার ডেস্কটপ গাইড টু কিনোটস এন্ড কনফার্মেটরি সিমটমস এ কোষ্ঠিকামের অ্যাপিয়ারেন্স অর্থাৎ বাহ্যিক যে রূপ সেই সম্পর্কে বলেছেন। লিন, ডার্ক অ্যান্ড ইন্টেন্স, মে বি ভেরি রিফাইন্ড, অর্থাৎ কোষ্ঠিকামের পেশেন্টরা হালকা পাতলা গড়নের হয়, এদের চুল, চোখের মনি, গায়ের রং কালো হয়। আর ইন্টেন্স পারসন বলতে বোঝায় এই ধরনের ব্যক্তিদের ইমোশনস এন্ড ওপিনিয়ন্স অর্থাৎ আবেগ ও মতামত গুলো ভেরি ফোর্সফুল এন্ড স্ট্রং হয়, জোরালো হয়। এটা জোরালো ভাবে এদের ইমোশনস এবং ওপিনিয়ন্স গুলো ফিল করে।
মেবি ভেরি রিফাইন্ড পার্সন বলতে বোঝায়, সরি, রিফাইন্ড অর্থাৎ রিফাইন্ড পার্সন বলতে বোঝায় এই ধরনের ব্যক্তিরা গুড ম্যানার্স অর্থাৎ অ্যান্ড গুড টেস্টের হয়, অর্থাৎ এদের আচার আচরণ ভালো হয় এবং সুরুচিপূর্ণের হয় এরা। এখন আমি কোস্টিকামের কজেশন নিয়ে আলোচনা করব। তো কজেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় রেমেডি সিলেকশনের ক্ষেত্রে। লং লাস্টিং গ্রিফ অ্যান্ড সরো অর্থাৎ দীর্ঘদিনের দুঃখ কষ্টের কারণে সে অসুস্থ হয়ে পড়ে। ফ্রম লস অফ স্লিপ, দেখা যায় যে কোস্টিকামের পেশেন্টরা দীর্ঘ সময় তার ঘুম হয় না, প্রায় রাতই তাকে জেগে থাকতে হয়, অনিদ্রায় কাটাতে হয়। তো ক্রমাগত যে সে অনিদ্রার কারণে সে অসুস্থ হয়ে পড়ে, তার এই ক্রমাগত অনিদ্রার কারণে সে অসুস্থ হয়ে পড়ে। আরেকটা কজেশন হচ্ছে যে ফ্রাইট, কজ হচ্ছে ফ্রাইট, ভয়ের কারণে, যেটা অ্যাকোনাইট, ইগনেশিয়া, লাইকো, ন্যাট্রামিউর, পালসেটিলার মধ্যে রয়েছে। জয়, আনন্দ থেকে আরো মেডিসিন আছে, সেটা হচ্ছে কফিয়া এবং জেলসিমিয়াম। সাপ্রেশন অফ স্কিন ইরাপশন, অর্থাৎ উদ্ভেদ চাপা দেওয়ার ফলে অসুস্থ হলে সেই ক্ষেত্রে কোসিগাম কিন্তু খুবই চমৎকার একটা মেডিসিন। এই ক্ষেত্রে হয় কি যে অপচিকিৎসার দ্বারা অর্থাৎ এলোপ্যাথিক ট্রিটমেন্ট বা কবিরাজি ট্রিটমেন্টের মাধ্যমে তার স্কিনের ইরাপশনটাকে সাপ্রেসড করা হলো এবং পরবর্তীতে দেখা যায় যে সাপ্রেশনের কারণে তার ইনসিনিটি অর্থাৎ পাগলামো দেখা দেয়। এক্সপোজার টু কোল্ড, অর্থাৎ কোল্ডে যদি সে এক্সপোজ হয়। বার্নস, পোড়ার ক্ষেত্রে কোসিকাম খুবই 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 চমৎকার একটি রেমেডি। আরো মেডিসিন আছে যেমন আর্সেনিক, ক্যান্থারিস। তো বার্নের কেসের ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা চিন্তা করি ক্যান্থারিসের কথা চিন্তা করি। তো ক্যান্থারিস দেওয়ার পর দেখা গেল যে কেসটা কিছুটা ইমপ্রুভ হয়েছে, কিন্তু সম্পূর্ণ ইমপ্রুভ হচ্ছে না, পুরোপুরি ইমপ্রুভ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে যদি কোসিকাম দেওয়া হয় তাহলে কিন্তু কেসটা পার্মানেন্টলি সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। স্কেলড ফেব্রাইল কন্ডিশনস, তো ঝলসে যাওয়ার কারণে যদি জ্বর জ্বর ভাব হয়, এই কন্ডিশনস আমরা কোস্টিকামের কথা কনসিডার করব। আরেকটা হচ্ছে লেড পয়জনিং, অর্থাৎ সীসার বিষক্রিয়া। সীসার বিষক্রিয়ার কারণেও সে কিন্তু অসুস্থ হয়, বিশেষ করে তার প্যারালাইসিস দেখা দেয়। তো সেই ক্ষেত্রে কোস্টিকাম খুবই চমৎকার একটা মেডিসিন। আর আরেকটা বড় মেডিসিন হচ্ছে এলোমিনা। স্ফিয়ার অফ স্পিয়ার্স অফ অ্যাকশন, অর্থাৎ ক্রিয়াস্থল, এর ক্রিয়াস্থল অর্থাৎ যে সমস্ত অর্গান গুলোতে কোস্টিকাম কোস্টিকামের বেশি ক্রিয়া রয়েছে সেগুলো হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা, ভেগাস নার্ভস, ল্যারিংস, ট্রাকিয়া। এই যে ল্যারিংস ট্রাকিয়া, এটা কিন্তু ম্যাথমেটিকাতে বোল্ড লেটারে লেখা রয়েছে, অর্থাৎ এর উপরে খুব বেশি ক্রিয়া রয়েছে। ইউরিনারি ব্লাডার, অর্থাৎ মূত্রথলিতে, মিউকাস মেমব্রেন, শৈশলিক ঝিল্লিতে, ফ্লেক্সো টেন্ডন্স, এইটাকে সরি টেন্ডন্স, তো বিশেষ করে ফ্লেক্সো টেন্ডন্স, তো এটা আরো বোল্ড করে লেখা আছে এবং আরো হাইলাইট করা হয়েছে। তো আপনি দেখবেন যে কেন্ট ম্যাটেরিয়া মেডিকাতে, কেন্টের ম্যাটেরিয়া মেডিকাতে টেন্ডেন্সের একটা আলাদা প্যারা রয়েছে। এটা এত গুরুত্বপূর্ণ, মানে এই টেন্ডেন্সের উপর এত বেশি ক্রিয়া রয়েছে যার কারণে একটা আলাদা প্যারা করে দেওয়া হয়েছে। তো এখন আমরা একটু জেনে নেই যে টেন্ডেন্সটা আসলে কি। টেন্ডেন্স হচ্ছে এ ফ্লেক্সিবল বাট inelastic cord of a strong fibrous collagen tissue attaching a muscle to a bone, অর্থাৎ এই টেন্ডেন্সের কাজ হচ্ছে, টেন্ডেন্সটা দেখতে হচ্ছে নমনীয়, ফ্লেক্সিবল এবং ইনইলাস্টিক অর্থাৎ ইলাস্টিক না, এবং শক্ত ফাইব্রাস কোলাজেন টিস্যু, যেটাকে দড়ির মতো মনে হয়। এবং এটার প্রধান কাজ হচ্ছে আমাদের যে মাসেল আছে, মাসেলকে বোনের সাথে অ্যাটাচ করা, আর লিগামেন্টের কাজ হচ্ছে বোন টু বোন কানেক্ট করা। তো ফ্লেক্সো টেন্ডেন্সের কাজ হচ্ছে যে আমাদের যে ফোরাম আছে, ফোরামের মাসেলকে ফিঙ্গার বা থামস এর বোনের সাথে অ্যাটাচ করা, কানেক্ট করা। তো আমরা যখন আমাদের আঙ্গুলগুলো ব্যান্ড করি তখন ব্যান্ড করতে এই ফ্লেক্সো টেন্ডেন্স আমাদেরকে সহযোগিতা করে, সাহায্য করে।
অনেক ক্ষেত্রে দেখবেন আপনি যে আঙ্গুলগুলো কুঁচকে আসছে, গ্রোন আপ হচ্ছে, অর্থাৎ সংকুচিত হয়ে আসছে। হ্যাঁ, এটা এই ফ্লেক্সি টেন্ডেন্সির সংকোচনের কারণে এটা হয়। আমি পরবর্তীতে এটা আলোচনা করব এই বিষয়টা নিয়ে। আরেকটা হচ্ছে স্কিনের উপরেও কিন্তু কোসিকামের খুব চমৎকার কাজ রয়েছে। আর সাইড, কোসিকামের সাইড হচ্ছে, কোসিকাম সাধারণত রাইট সাইডেড রেমেডি, কিন্তু লেফট সাইডের অসুস্থতাতেও কোসিকাম ব্যবহৃত হয়। এখন আমি কোসিকামের মেন্টাল সিমটমস নিয়ে আলোচনা করব। সিনসিয়ার, ভেরি ইন্টেন্স, আইডিয়ালিস্টিক পেশেন্ট। তো সিনসিয়ার পেশেন্ট বলতে বোঝায় কোসিকামের পেশেন্টরা সব ধরনের ভান, ছল, ভণ্ডামি, প্রতারণা থেকে সম্পূর্ণ মুক্ত থাকে। তারা মেকি কিছু দেখানোর চেষ্টা করে না, তারা তাই বলে বা দেখায় যা তারা সত্যিকার অর্থে ফিল করে, বিলিভ করে। মোট কথা স্ট্রেট ফরওয়ার্ড পারসন হয়, অর্থাৎ অনেস্ট হয়। তারা তাদের রিয়েল ফিলিংস গুলো, ইমোশনস গুলো অপরের সাথে শেয়ার করে, কোনো কিছু হাইড করার চেষ্টা করে না। রেপার্টরিতে আপনি হিটলেস রুব্রিক্সটি পাবেন এই কোসিকামের ক্ষেত্রে। তো কোসিকামের পেশেন্টরা এক্সট্রোভার্টেড হয়, কিন্তু এরা কোনো কিছু গোপন করার চেষ্টা করে না, লুকানোর চেষ্টা করে না, যেমনটা থুজার পেশেন্টরা করে। থুজার পেশেন্টরাও কিন্তু চিলি হয়, কোসিকামের পেশেন্টের মতো হাইড্রোজেনেট কনস্টিটিউশনের হয়, এবং থুজার পেশেন্টরা ইন্ট্রোভার্টেড হয়, ইন্ট্রোভার্টেড হয়। তো থুজার পেশেন্টরা সবার কাছে তার একটা এক্সপেক্টেড এন্ড প্লিজেন্ট ইমেজ পোর্ট্রে করার জন্য, অঙ্কন করার জন্য তার আনপ্লিজেন্ট লিডস অর্থাৎ অপ্রীতিকর বিষয়গুলো হাইড করার চেষ্টা করে। তার জীবনের অনেকটা সময়, অনেকটা এনার্জি সে ব্যয় করে। এমনকি প্রতারণা ও মিথ্যাচারের আশ্রয় নেয়, ছল চাতুরির আশ্রয় নেয় সবার কাছে তার একটা গ্রহণযোগ্য ইমেজ তৈরি করার জন্য। আরেকটা সিমটমস এর কথা আমি বলেছি, সেটা হচ্ছে ভেরি ইন্টেন্স, অর্থাৎ কোসিকামের পেশেন্টরা সবকিছুতে এক্সট্রিমলি আর্নেস্ট অর সিরিয়াস হয়, অর্থাৎ এরা সবকিছুতে খুব বেশি আন্তরিক, খুব বেশি যত্নশীল হয়। ছোটখাটো বিষয়েও তারা খুব সচেতন হয়, তুচ্ছ কাজগুলো তারা খুব যত্ন সহকারে নিখুঁত ভাবে করার চেষ্টা করে। তাদের ইমোশনস, তাদের ওপিনিয়ন্স গুলো খুব জোরালো হয়। আরেকটা প্রমিনেন্ট সিমটমস হচ্ছে গ্রেট সিম্পেথি, আনএবল টু টলারেট আদার্স সাফারিংস। এটা কোষ্ঠিকামের পেশেন্টদের মধ্যে আপনি খুব বেশি দেখতে পাবেন। তো কোষ্ঠিকামের পেশেন্টরা অনেক বেশি সহানুভূতিশীল হয়, অন্যের দুঃখ কষ্ট তারা একেবারেই সহ্য করতে পারে না। তারা এতটাই সহানুভূতিশীল হয় যে নিউজ বুলেটিনসে কোনো দুঃখ কষ্টের কথা শুনে, দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষ দেখলে, জীবজন্তুর কষ্ট দেখলেও তার চোখে পানি চলে আসে, সে কান্না করে ফেলে। কেউ যদি তার কাছে সাহায্য চায়, সে কিন্তু দেখবেন আপনি কোষ্ঠিকামের পেশেন্টরা সাহায্য না করে থাকতে পারে না। অনেক সময় কোষ্ঠিকামের পেশেন্টরা বাজারে গেল, আপনি দেখতে পাবেন সে জ্যান্ত কাটা, হচ্ছে গরু জবাই করা বা মাছ কাটা, জ্যান্ত মাছ কাটা, জবাই করা, গরু ছাগল জবাই করা, এগুলো সে দেখতে পারে না, সহ্য করতে পারে না। যার ফলে হয় কি, অনেক সময় কোষ্ঠিকামের পেশেন্টরা ভেজিটেরিয়ান হয়, অর্থাৎ নিরামিষাশী হয়। আবার কোষ্ঠিকামের মধ্যে আপনি বিপরীতমুখী মানসিকতাও দেখতে পাবেন। কোষ্ঠিকাম কিন্তু উপকারের বিনিময়ে কিছু প্রত্যাশা করে, এক্সপেক্ট করে, একটু হলেও সে স্বার্থের কথা ভাবে। এমনও দেখা যায় স্বার্থ ছাড়া কোষ্ঠিকাম সদয় হয় না, অপরের প্রতি সে সদয় হয় না। যদি সে বুঝতে পারে যে তার এই উপকারের বিনিময়ে তার লাভ আছে, তবেই সে উপকারের পথে পা বাড়ায়, আদারওয়াইজ সে নিজেকে সরিয়ে নেয়। এটি কোষ্ঠিকামের বিপরীত মেরুর একটি প্রতিচ্ছবি। কিন্তু কোষ্ঠিকামের এই যে মানসিকতা, এটা কিন্তু আপনি চট করে ধরতে পারবেন না। আপনার চেম্বারে যদি কোনো পেশেন্ট আসে, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে সে কিন্তু আপনাকে তার ঔদার্যের কথা, সহানুভূতির কথাই বলবে। আপনাকে কি করতে হবে, বিভিন্ন পরোক্ষ প্রশ্নের মাধ্যমে বুঝে নিতে হবে তার স্বার্থের ব্যাপারটা তার মধ্যে সত্যি সত্যি আছে কিনা। যেমন ধরেন,
আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন, কেউ যদি কোনো সন্ত্রাসী যদি কাউকে আহ, ছোড়া মারলো বা চাকু মারলো বা গুলি করলো, আপনি কি তাকে হসপিটালে নিয়ে যাবেন? আপনি তাকে হসপিটালে, সে বলবে না, না না না, আমি এসব ঝুটঝামেলায় যেতে চাই না, কারণ এগুলো পুলিশ কেস হবে, তারপর হচ্ছে আমাকে সাক্ষী সাক্ষী দিতে হবে, আমাকে আদালতে যেতে হবে, আমি এই সমস্ত ঝুটঝামেলার মধ্যে নেই। তখনই আপনি একদম নিশ্চিত ভাবে বুঝে যাবেন যে হ্যাঁ, সে কোষ্ঠিকামের পেশেন্ট, যদি আদার সিমটমস গুলো মিলে যায়। তো তো আমরা দেখতে পেলাম যে স্বার্থ ছাড়া সে কিন্তু পরোপকার করে না। তো কোস্টিকামের মতো নাইট্রিক অ্যাসিডও কিন্তু ভেরি সিম্পেথেটিক হয়। এক্ষেত্রে একমাত্র পার্থক্য হচ্ছে নাইট্রিক অ্যাসিড আসলেই শত্রুর বিরুদ্ধে কঠিন লড়াইয়ে, কঠিন যুদ্ধে অবতীর্ণ হয়, যুদ্ধ করে। তো নাইট্রিক অ্যাসিড কোস্টিকামের মতো শুধু যে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে এমনটা নয়, বরং যে তার ক্ষতি করেছে, তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাকে আঘাত করেছে, তার বিরুদ্ধে সে কি করে, লং অ্যান্ড আনফরগিভিং ব্যাটল, অর্থাৎ দীর্ঘস্থায়ী ক্ষমাহীন এক যুদ্ধে লিপ্ত হয়। তো নাইট্রিক অ্যাসিড তার বন্ধুদের প্রতি সহানুভূতিশীল, এ কথা যেমন সত্য, কিন্তু তার এই সহানুভূতির পেছনে শর্ত রয়েছে, অর্থাৎ তার এই সহানুভূতি শর্ত সাপেক্ষ, এটাও তেমনই সত্য। তাহলে শর্তটা কি? শর্তটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি তার প্রতি বিশ্বস্ত থাকবেন, বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবেন, তার প্রতি আনুগত্য প্রদর্শন করবেন, তাকে সাপোর্ট করবেন, ততক্ষণ সে আপনার প্রতি সহানুভূতিশীল থাকবে। কিন্তু একবার যদি আপনি তাকে আঘাত করেন, তার কোনো ক্ষতি করেন, তার সাথে বিট্রে করেন, বিশ্বাসঘাতকতা করেন, সে কিন্তু আপনাকে কখনোই ক্ষমা করবে না, বরং আপনার ক্ষতি না করা পর্যন্ত সে ক্ষান্ত হবে না। এমনকি সে খুন করতেও কোনো কুণ্ঠা বোধ করবে না। টেন্থ রেপার্টরির মাইন্ড চ্যাপ্টারে আছে হ্যাটেড পিপলস আনমুভড বাই অ্যাপোলোজিস, নাইট্রিক অ্যাসিড সিঙ্গেল রেমেডি এবং ফার্স্ট গ্রেডে রয়েছে। সহানুভূতিশীল ওষুধের তালিকায় তৃতীয় ওষুধটি হচ্ছে ফসফরাস। আমরা জানি যে ফসফরাস খুবই সিম্পেথেটিক হয়। তো রেপার্টরিতে এটা ফার্স্ট গ্রেড আছে, কিন্তু কোস্টিকাম নাইট্রিক অ্যাসিড যে সিম্পেথি দেখায় তার পেছনে এক ধরনের সেলফিশনেস কাজ করে, স্বার্থপরতা কাজ করে। এরা কিছু একটা পাবার জন্য সহানুভূতি প্রদর্শন করে। বাট ফসফরাস ইজ জেনুইনলি সিম্পেথেটিক। তারা স্বার্থের জন্য সহানুভূতি দেখায় না, তারা নিঃস্বার্থভাবে সহানুভূতি প্রদর্শন করে। ফসফরাসের মধ্যে সিম্পেথির চেয়ে এমপ্যাথিটা বেশি কাজ করে। সিম্পেথির সিমিলার ওয়ার্ড হচ্ছে এমপ্যাথি। যদিও সিমিলার ওয়ার্ড, কিন্তু এই দুটো ওয়ার্ডের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। যেমন কোনো একজন লোকের ঘর আগুনে পুড়ে ডিস্ট্রয় হয়ে গেল, তো সিম্পেথির ক্ষেত্রে অর্থাৎ মিস্টার বা মিসেস কোস্টিগামের ক্ষেত্রে কি হবে, সে সরি ফিল করবে, অর্থাৎ সে দুঃখ বোধ করবে। আর এমপ্যাথির ক্ষেত্রে অর্থাৎ মিস্টার বা মিসেস ফসফরাসের ক্ষেত্রে কি হবে, যে লোকটার ঘর আগুনে পুড়ে ডিস্ট্রয় হয়ে গিয়েছে, তার যে দুঃখ কষ্ট হচ্ছে, তার যে যন্ত্রণা হচ্ছে, সেই সেম দুঃখ কষ্টটা, সেই সেম যন্ত্রণাটা সে নিজের মধ্যে ফিল করবে, অর্থাৎ উপলব্ধি করবে। অ্যাংজাইটি আরেকটা সিমটমস হচ্ছে অ্যাংজাইটি অ্যাবাউট আদার্স। তো কোষ্ঠিকামের পেশেন্টরা অন্যের ব্যাপারে উৎকণ্ঠা ফিল করে। তার এই উৎকণ্ঠার পিছনে একটা স্বার্থ কাজ করে, যেটা আমি আগেও বলেছি। যেমন ধরেন, সে একজন অশিক্ষিত শ্রমিক দলের একমাত্র শিক্ষিত ব্যক্তি, মিস্টার কোষ্টিকাম। তো ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তার শ্রমিক দলের উপর বেআইনি ভাবে চাপ সৃষ্টি করছে। মিস্টার কোষ্টিকাম এক্ষেত্রে কি করবে, সেই শ্রমিকদের পক্ষ নিবে, শ্রমিক দলের পক্ষ নিবে। কারণ হচ্ছে সে যদি কিছু না করে তাদের জন্য, আর শ্রমিকদের যদি কিছু একটা হয়ে যায়, ঘটে যায়, তাহলে তার সমস্ত দলটি কিন্তু হুমকির মুখে পড়বে। আর এরকম যদি হয় তাহলে তার শক্তি নিঃশেষ হয়ে যাবে। এর কারণ হচ্ছে সে মনে করে তার দলের শক্তি হচ্ছে তার সমস্ত শক্তির উৎস। কোস্টিকামের মতো আর্সেনিক অ্যালবামও অন্যের ব্যাপারে অ্যাংজাইটি ফিল করে। আমরা কিন্তু জানি যে আর্সেনিক অ্যালবামের পেশেন্টরা অনেক বেশি সেলফ সেন্টার্ড, সেলফিশ হয়।
তারা সবসময় নিজের ওয়েলবিং এর ব্যাপারে অর্থাৎ নিজের মঙ্গলের ব্যাপারে, কল্যাণের ব্যাপারে চিন্তা করে, আর অন্যের ওয়েলবিং এর ব্যাপারে এরা সম্পূর্ণভাবে উদাসীন থাকে। কিন্তু কখনো কখনো এই আত্মকেন্দ্রিক স্বার্থপর লোকটিও অন্যের ব্যাপারে উৎকণ্ঠা ফিল করে। এর কারণ হচ্ছে আর্সেনিক অ্যালবামের মধ্যে ডিপ সিটেড ইনসিকিউরিটি কাজ করে, যার ফলে আর্সেনিক অ্যালবামের পেশেন্টদের একটা স্ট্রং সাপোর্ট নেটওয়ার্কের প্রয়োজন হয়। তো সে যাদের উপরে ডিপেন্ডেন্ট, নির্ভরশীল হয়, তাদের যদি কিছু হয় তাহলে তাদের জন্য সে এনজাইটি ফিল করে। যেমন তাকে যে সেবা যত্ন করছে, টেক কেয়ার করছে, সে যদি অসুস্থ হয় তখন সে তার জন্য অ্যাংজাইটি ফিল করে। এর কারণ হচ্ছে তাকে কে দেখাশোনা করবে, কে সেবা যত্ন করবে, এমন এই কারণেই সে তার জন্য অস্থির হয়ে পড়ে, অ্যাংজাইটি ফিল করে, উৎকণ্ঠা ফিল করে। তো মিস্টার বা মিসেস কোশিকামের অ্যাংজাইটির ধরনটা আমি একটু বলি, যে মিস্টার বা মিসেস কোশিকামের সন্তান বাইরে গিয়েছে, সে কোনো কারণে ফিরতে দেরি করছে, সে তার জন্য অ্যাংজাইটি ফিল করবে, আবার বিরক্ত হবে। যদিও সে জানতে পারে যে তার সন্তানটি বাইরে বেশ আনন্দ উপভোগ করছে, তারপরেও সে বিরক্ত ফিল করবে। সে কি করবে, বারে বারে ফোন দিয়ে খোঁজ খবর নিবে, কোথায় আছে, কখন ফিরবে, কেন ফিরতে দেরি হচ্ছে। উত্তেজনায় সে কি হবে, টান টান হয়ে যাবে, উত্তেজনায় সে টান টান হয়ে যাবে, হয়ে পড়বে, এবং অবিরত সে পায়চারি করতে থাকবে। কিন্তু মিস্টার বা মিসেস ফসফরাস এমনটা করবে না। যদি সে জানতে পারে তার বাচ্চারা বাইরে যে বেশ আনন্দ উপভোগ করছে, তাহলে সে কিন্তু তাদের জন্য অ্যাংজাইটি ফিল করবে না। তো ফসফরাস কখন অ্যাংজাইটি ফিল করে অন্যের ব্যাপারে, তখনই ফিল করে যখন কেউ সত্যিকার অর্থে অ্যাংজাইটি ফিল করে, অর্থাৎ ফসফরাস তখন তার জন্য উৎকণ্ঠা ফিল করবে। আরেকটা সিমটমস হচ্ছে গ্রেট অ্যাঙ্গার ওভার ইনজাস্টিস টুয়ার্ডস হিমসেলফ অর আদার্স, অর্থাৎ নিজের প্রতি, অন্যের প্রতি যদি অন্যায় অবিচার হয় তাহলে মিস্টার বা মিসেস কোস্টিকাম, থ্যাংক ইউ, কোস্টিকাম প্রচন্ড রেগে যায়। কোনো কোম্পানির ডিরেক্টর যদি তার এমপ্লয়ির সাথে মিসট্রিট করে তাহলে সে রেগে যায়। সে যেমন নিজে অন্যায় করে না, অন্যায়কে সে প্রশ্রয়ও দেয় না। শুধু তাই, শুধু তাই নয়, অন্যায় দেখলে তার প্রতিকার করবেই, প্রতিবাদ তো করবে, প্রতিকারও করবে, এমন মানসিকতা নিয়েই কিন্তু মিস্টার কোস্টিকাম চলে। তো এই জায়গাটাতে কোস্টিকাম এবং স্টেফিসেগ্রিয়া একে অপরের কমপ্লিমেন্টারি অর্থাৎ পরিপূরক হওয়া সত্ত্বেও ঠিক বিপরীত মেরুতে অবস্থান করে। স্টেফিসেগ্রিয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, আমরা সবাই জানি যে স্টেফিসেগ্রিয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। কেউ যদি তাকে অন্যায়ভাবে অপমান অপদস্থ করে, সে কি করবে, কোনো প্রতিবাদ না করে বরং সে সেটাকে গিলে ফেলবে, হজম করবে। কারণ হচ্ছে প্রতিবাদ করা, ঝগড়া বিবাদ করা, এটা তার কাছে সম্মানহানিকর বলে মনে হয়। কিন্তু এই যে অহেতুক অন্যায়ভাবে তাকে অপমান অপদস্থ করা হলো, সে প্রতিবাদ করতে পারলো না, এই বিষয়টা তাকে ভেতরে ভেতরে কুরে কুরে খাবে, যার কারণে সে অসুস্থ হয়ে পড়বে। রিবেলিয়াস পলিটিক্যাল হেডস অথরিটিজ সেলফ রাইটিয়াস। তো কোস্টিকাম ইনজাস্টিস একেবারেই সহ্য করতে পারে না। এটা আমি আগেও বলেছি, যারা এই ইনজাস্টিস করে তাদেরকে সে ঘৃণা করে, এবং যার প্রতি ইনজাস্টিস করা হয় তার প্রতি সিম্পেথেটিক হয়, সহানুভূতিশীল হয়। তো তার এই সিম্পেথি, সহানুভূতি সোশ্যাল অ্যাক্টিভিজমে রূপ নিতে পারে। তো সোশ্যাল অ্যাক্টিভিজম হচ্ছে যারা অন্যায় অবিচার করে তাদের বিরুদ্ধে বয়কট, স্ট্রাইকস, লেটার রাইটিং এন্ড পিটিশনস, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, এই ধরনের কার্যক্রমগুলো করে। আর আরেকটা বিষয় হচ্ছে যে কোস্টিকামের পেশেন্টদের পলিটিক্যাল ইস্যুতে বেশ ইন্টারেস্ট রয়েছে। আবার তারা সেলফ রাইটিয়াস অর্থাৎ নিজের অধিকারের ব্যাপারে যথেষ্ট সচেতন হয়, হোক সেটা পলিটিক্যাল, হোক সেটা সোশ্যাল, যেটাই হোক না কেন তার যে মৌলিক অধিকার
রয়েছে, তার যে জন্মগত অধিকার রয়েছে, তাতে যদি কেউ অন্যায়ভাবে হস্তক্ষেপ করে, ইভেন পলিটিক্যাল সরি ইভেন রাজনৈতিক বৈষম্যের কারণেও সে রেবেলিয়াস অর্থাৎ বিদ্রোহী, অ্যানার্কিস্ট, নৈরাজ্যবাদী হয়ে উঠতে পারে। কমপ্লেইন্স ফ্রম গ্রিফ, এটা কিন্তু কোষ্ঠিকামের একটা চমৎকার প্রমিনেন্ট সিমটম, এবং একটা চাপা দুঃখ, হতাশা কোষ্ঠিকামের পেশেন্টকে কুরে কুরে খায় সবসময়। তার আর এই কারণে সে অসুস্থ হয়ে পড়ে। প্রায় দেখবেন কোষ্ঠিকামের পেশেন্টদের মধ্যে একটা রিপিটেড গ্রিফের হিস্ট্রি থাকে, এবং গ্রিফের পরে সে মদের প্রতি আসক্ত হয়ে পড়ে, বিষণ্ণতায় ভোগে। তো কষ্টের কারণে সিপিয়া, নেটামিউর, ইগনেশিয়া, ফসফরিক অ্যাসিড, আরো অনেক রেমেডি রয়েছে যারা অসুস্থ হয়ে পড়ে। তো কোষ্ঠিকাম তার দুঃখ কষ্টের কথা অন্যকে বলে বেড়ায়, এবং বলে সে নিজের দুঃখ কষ্টের কথা অন্যকে বলে হালকা হতে চায়। আর সিপিয়া নিজের দুঃখের কথা কাউকে বলে না, কারো কাছে শেয়ার করে না, বরং নীরবে তার মনের দুঃখ কষ্ট সহ্য করে। আরেকটা প্রমিনেন্ট সিমটমস হচ্ছে গ্রেট মেন্টাল ডালনেস এন্ড ফরগেটফুলনেস। তো মেন্টাল প্লেনে যদি তাদের প্যাথোলজি প্রোগ্রেস করে, তাহলে কোষ্ঠিকামের পেশেন্টদের মধ্যে গ্রেট মেন্টাল ডালনেস এন্ড ফরগেটফুলনেস ডেভেলপ করে। তো মেন্টাল ডালনেস বলতে বোঝায় তারা সহজে কোনো কিছু অনুধাবন করতে পারে না, সহজে কোনো কিছু বুঝতে পারে না, সহজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, মেন্টাল অ্যাক্টিভিটিস গুলো যথেষ্ট দ্রুততার সাথে করতে পারে না, তারা সবকিছু ভুলে যায়। আর এই মেন্টাল ডালনেস এর কারণে পেশেন্টের মধ্যে একটা গ্রেট অ্যাংজাইটি ডেভেলপ করে, সেটা হচ্ছে হি উইল ফরগেট সামথিং, অর্থাৎ সে কোনো কিছু ভুলে যাবে। এই যে কোনো কিছু ভুলে যাবে, এই কারণে কোষ্ঠিকামের পেশেন্টদের মধ্যে আরেকটা সিমটমস ডেভেলপ করে, সেটা হচ্ছে চেকিং এন্ড রিচেকিং টাস্ক কম্পালসিভলি। ফাইনালি তার মধ্যে এক ধরনের কম্পালসিভ নিউরোসিস ডেভেলপ করে। তো কম্পালসিভ নিউরোসিস কি, এই সম্পর্কে আমাদের অবশ্যই জানা প্রয়োজন, কারণ বর্তমানে এই ধরনের পেশেন্ট গুলো কিন্তু আমরা খুব বেশি পাই। তো কম্পালসিভ নিউরোসিস হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার, যেখানে কোনো ব্যক্তি অবসেশন আর কম্পালশন, এই দুই ধরনের মেন্টাল ডিসঅর্ডারে ভুগতে পারে, অথবা যে কোনো একটিতে ভুগতে পারে। তো অবসেশন হচ্ছে আইডিয়াস অর থটস, অর্থাৎ পরিকল্পনা বা চিন্তা ভাবনায় কোনো ব্যক্তির মন এমন ভাবে মগ্ন থাকে যে সে একের পর এক প্ল্যান, চিন্তা ভাবনা তার মনের মধ্যে ভিড় জমাতে থাকে, যা সে ইচ্ছে করলেও মন থেকে তাড়াতে পারে না। আর কম্পালশন হচ্ছে এমন কিছু কাজ যা সে কনস্ট্যান্টলি করতে বাধ্য হয়। তো কম্পালসিভ নিউরোসিস এই ডিসঅর্ডারটা আমরা কিন্তু সিফিলিনাম, আর্সেনিক অ্যালবাম, সালফার, আরো অনেক মেডিসিনের মধ্যে দেখতে পাই রয়েছে। তো কোষ্ঠিকামের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বারে বারে একটা জিনিস চেক করতে সে বাধ্য হয়। যেমন সে চুলাটা অফ করেছে কিনা একবার যে দেখে আসলো, আবার কিছুক্ষণ যেতে না যেতেই যে দেখে আসবে চুলাটা অফ করেছে কিনা, এমনটা হয়। আর সিফিলিনামের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে বারে বারে হ্যান্ড ওয়াশ করা, যেহেতু সিফিলিনামের পেশেন্টদের মধ্যে জার্মস এবং কন্টাজিয়াস ডিজিজের একটা ভয় থাকে, অর্থাৎ জীবাণু এবং সংক্রামক রোগের একটা ভয় থাকে, সেই কারণে সে কি করে বারে বারে হ্যান্ড ওয়াশ করে, হাত ধোয়। তো এবং আরেকটা সিমটম ডেভেলপ করে, সেটা হচ্ছে বারে বারে চেক করা, কোষ্ঠিকামের পেশেন্টদের মতো। তো ফিয়ার দ্যাট সামথিং ব্যাড উইল হ্যাপেন, অর্থাৎ তার মধ্যে একটা ভয় কাজ করে যে খারাপ কোনো কিছু ঘটবে। তো ভয় সেই সাথে উৎকণ্ঠা কোষ্ঠিকামের একটি প্রধান লক্ষণ, এটা কিন্তু খুবই প্রমিনেন্ট একটা লক্ষণ। তো বিনা কারণে বা সামান্য কারণে সে কি করে প্রাণ ভয়ে ব্যাকুল হয়ে ওঠে, তার মধ্যে সব সময় মনে হয় কি জানি কি ঘটবে, কি যেন একটা খারাপ কিছু ঘটবে, এরকম মনে হয়। অজানা ভয়ের আশঙ্কায় সে ভীত হয়ে ওঠে, কি যেন এক মহা বিপদ এসে পড়বে, সে একটা মহা বিপদে পড়ে যাবে। তো এরকম একটা উৎকণ্ঠা, একটা অ্যাংজাইটি, একটা অ্যাপ্রিহেনশন তার মধ্যে কাজ করে। তো পেশেন্ট যতই চিন্তা করে ততই সে ভীত, চঞ্চল এবং অস্থির হয়ে ওঠে।
টেমারিং স্পেশালি হোয়েন এক্সাইটেড। তো টাং এবং ল্যারিংস এর প্যারালাইসিসের কারণে দেখা যায় যে কোষ্ঠিকামের পেশেন্টদের মধ্যে তোতলামি দেখা যায়। বিশেষ করে সে যখন এক্সাইটেড হয়ে যায় না, তখন তার মধ্যে এই তোতলামিটা বেড়ে যায়। ফিয়ার্স ডার্ক ডগস অর আদার এনিমালস গোস্ট। তো তার মধ্যে কিছু ভয় কাজ করে, অন্ধকারের ভয়, কুকুর, অন্যান্য জীবজন্তুর ভয়, ভূতের ভয় তার মধ্যে কাজ করে। এছাড়া অচেনা লোক দেখলে সে ভয় পায়, অজানা স্থানে থাকতে চায় না, সামান্য শব্দে চমকে ওঠে, সামান্যতেই সে স্পর্শকাতর হয়ে পড়ে। এমনটা কিন্তু আমরা কোষ্ঠিকামের পেশেন্টদের মধ্যে দেখতে পাই। আরেকটা সিমটমস হচ্ছে, যেটা প্রমিনেন্ট সিমটমস শিশুদের মধ্যে আমরা খুব বেশি দেখতে পাই, সেটা হচ্ছে ওভারলি সেন্সিটিভ চিলড্রেন। বয়স্কদের ক্ষেত্রেও দেখা যায়। তো ওভারলি সেন্সিটিভ চিলড্রেন উইপস ফ্রম ট্রাইফলস। এই সিমটমসটা কিন্তু আপনি পালসিটিলা শিশুদের মধ্যে দেখতে পাবেন। তো এই দুটো শিশুর মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করব কিভাবে, যে কোষ্ঠিকামের শিশুরা অনেক বেশি সেন্সিটিভ হয়, এক্সাইটেবল হয়, অর্থাৎ তারা সংবেদনশীল ও উত্তেজিত স্বভাবের হয়। তারা অন্যের প্রতি সিম্পেথেটিক হয়, অন্যের দুঃখ কষ্ট, কুকুর বিড়ালের দুঃখ কষ্ট তারা সহ্য করতে পারে না। তারা তাদের ইমোশনস গুলো তীব্রভাবে নিজের মধ্যে ফিল করে। সামান্যতেই সে কান্না করে ফেলে। মা হয়তো শিশুকে একটু বকাঝকা দিল, একটু রাগ দিল, সে কি করবে, কান্না করে ফেলবে, যেখানে কান্না করার কথা না। অন্যান্য শিশুরা কিন্তু কান্না করবে না এই এই পরিস্থিতিতে, কিন্তু সে সামান্য কিছু হলেই সে কান্না করে দেয়। আর পালসিটিলার শিশুরা হচ্ছে মাইল্ড জেন্টেল রিয়েল্ডিং হয়, অর্থাৎ পালসিটিলার শিশুরা শান্ত, নম্র, ভদ্র হয়। এরা সহজেই অন্যের বশ্যতা স্বীকার করে না, ইয়েল্ডিং হয়। যদি আপনি তাকে একটু, পালসিটিলার শিশুকে যদি আপনি একটু আদর করে বলেন, বাবা আমাকে এই কাজটা একটু করে দাও না, তার শত কষ্ট সত্ত্বেও, তার শত অনিচ্ছা সত্ত্বেও সে কিন্তু আপনার কাজটা করে দিবে। পালসিটিলার শিশুরা একটু সিম্পেথি, একটু আদরের জন্য, একটু সিম্পেথির জন্য এরা কিন্তু খুব বেশি সিম্পেথি চায় অপরের কাছ থেকে, সহানুভূতি চায়, আদর চায়। তো সিম্পেথি পাওয়ার জন্য, আদরের জন্য, অন্যের দৃষ্টি আকর্ষণ করার জন্য পালসিটিলার শিশুরা কান্না করে। এটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। আরেকটা সিমটমস হচ্ছে মেলানকলি মুড, স্যাডনেস, হোপলেস। তো কোষ্ঠিকামের পেশেন্টরা বড়ই বিষণ্ণ প্রকৃতির হয়, কিছুতেই সে তার মনকে প্রফুল্ল রাখতে পারে না। সংসার তার কাছে নিরাশা, হতাশার স্থান বলে মনে হয়। সত্যি কথা বলতে কি, কোষ্ঠিকামের পেশেন্টরা সব সময় অমঙ্গল একটা আশঙ্কায় ভীত থাকে, যেটাকে রুব্রিক্স এর ভাষায় আমরা অ্যাপ্রিহেনশন বলি। তো এই যে ভীত থাকে, সে কিভাবে তার মনকে প্রফুল্ল রাখবে, আনন্দ বোধ করবে, ভবিষ্যতের অমঙ্গল চিন্তায় সব সময় উদ্বিগ্ন থাকে। তো আরেকটা সিমটমস এর কথা আমি বলেছি, সেটা হচ্ছে হোপলেস। সে মনে করে তার যে রোগ হয়েছে, তার যে ব্যাধি হয়েছে, সেটা আর সারবে না, আরোগ্য হবে না, তার মৃত্যু হবেই, এরকমটা সে ভেবে নেয়। উইক মেমোরি, অ্যাবসেন্ট মাইন্ডেড। তো স্মৃতিশক্তির দুর্বলতা, উদাসীনতা আমরা কোষ্ঠিকামের পেশেন্টদের মধ্যে দেখতে পাই। তো কোষ্ঠিকামের সাথে ফসফরাসের অনেক লক্ষণের মিল আছে। দুটো ওষুধেই উৎকণ্ঠা, অকারণে দুঃখ, ভীতি, সন্ধ্যার সময় ও রাত্রে বৃদ্ধি লক্ষণ আছে। তো ডিফারেন্সিয়েট করব এভাবে দুটো মেডিসিনের মধ্যে। তো কোষ্ঠিকামের মেমোরি উইক, বিশেষ করে সে যখন মেন্টাল এক্সারশন করে, অর্থাৎ মানসিক পরিশ্রম করে, তখন তার এই উইকনেসটা বেড়ে যায়। আর ফসফরাসের পেশেন্টরা ইন্টেলিজেন্ট হয়, অর্থাৎ অনেক বেশি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়, তাদের মেমোরিটা খুব শার্প হয়। তো মানসিক শক্তি, তৎপরতা কিন্তু আমরা ফসফরাসের পেশেন্টদের মধ্যে দেখতে পাই। তো ফসফরাসে এক সময় দেখা যায় যে পেশেন্ট খুব অ্যাংজাইটি ফিল করছে, কান্না করছে, কিন্তু কিছুক্ষণ পরেই আপনি দেখতে পাবেন সে বেশ হাসি খুশি আনন্দ করছে। কিন্তু কোষ্ঠিকামের পেশেন্টরা সব সময় বিষণ্ণ থাকে, এবং তার মধ্যে একটা কান্না করার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাই। আরেকটা সিমটমস হচ্ছে হারিডনেস, ইট ফাস্ট, রাশেস ইন টাস্ক। অর্থাৎ কোষ্ঠিকামের পেশেন্টদের মধ্যে ব্যস্তগ্রস্ত একটা ভাব কাজ করে,
সে খাবারও খুব দ্রুত খায়, কাজগুলো খুব দ্রুততার সাথে করে। আবার কোষ্ঠিকামের মধ্যে এর বিপরীত সিমটমস অর্থাৎ কন্ট্রাডিক্টরি সিমটমসও কিন্তু আপনি দেখতে পাবেন। যেমন এরা অলস হয়, কাজের প্রতি অনীহাও তাদের রয়েছে। তো কেন্ট ম্যাটেরিয়াম কেন্ট রেপার্টরিতে আছে মাইন্ড চ্যাপ্টারে ইন্ডোলেন্স অ্যাভারশন টু ওয়ার্ক, অর্থাৎ কাজের প্রতি তার অনীহা। পিভিস ইরিটেবল কোয়ারেলসাম সেন্সুরিয়াস মুড। তো কোষ্ঠিকামের পেশেন্টরা দেখা যায় খিটখিটে স্বভাবের হয় এবং সেটা প্রদর্শনও করে। আর আরেকটা হচ্ছে যে কোয়ারেলসাম অর্থাৎ ঝগড়াটে হয়, নাক্স ভূমিকার মতো এরা খুব বেশি ঝগড়াটে হয়। সেন্সুরিয়াস মুড অর্থাৎ অন্যের কঠোর ভাবে তারা সমালোচনা করে, এমন আমরা দেখতে পাই। আরেকটা সিমটমস হচ্ছে রেস্টলেসনেস, অর্থাৎ কোষ্ঠিকামের পেশেন্টরা অনেক বেশি অস্থির হয়। শুয়ে থাকলেও সে ছটফট করতে থাকে, বেডের মধ্যে এপাশ ওপাশ করতে থাকে, যেটাকে আমরা রুব্রিক্স এর ভাষায় বলি টসিং অ্যাবাউট। এমন হয় তার মধ্যে এত বেশি অস্থিরতা কাজ করে, সে রাতে কি করবে, বেড থেকে উঠে পায়চারি করতে বাধ্য হয়। এক মুহূর্ত সে বেডে স্থির হয়ে শুয়ে থাকতে পারে না। কিন্তু এগুলো করেও সে, তার অস্থিরতা প্রকাশ করেও সে কিন্তু স্বস্তি ফিল করে না। টেসিডান অ্যান্ড সালকি। তো টেসিডান হচ্ছে মৌন স্বভাব, সে কারোর সাথে কথা বলতে চায় না, চুপচাপ করে থাকতে পছন্দ করে। আর সালকি হচ্ছে গুমর মুখ, অর্থাৎ মুখ ভার গম্ভীর করে থাকে। লো স্পিরিটেড, অর্থাৎ তারা দুর্বল চিত্তের হয়, সবসময় বিষণ্ণ মনমারা হতাশায় ভোগে। ফুলনেস অফ টিমোরাস ফ্যান্সিস, ইভেন চাইল্ড ফিয়ার্স টু গো টু বেড অ্যালোন, অর্থাৎ ভীতিপূর্ণ কল্পনায় তার মন সবসময় আচ্ছন্ন থাকে। ইভেন সে যদি চোখ বন্ধ করে তাহলেও সে ভয়ঙ্কর মূর্তি দেখে। চোরের ভয়, ভূতের ভয়, এসব ভয়ের কারণে আপনি একটা সিমটমস দেখবেন যে কোষ্ঠিকামের শিশুরা একা বেডে যেতে চায় না। পালসি জেলার শিশুরাও কিন্তু একা বেডে শুতে যেতে চায় না, তারা প্যারেন্টসদের সাথে তাদের বেডে শোয়। তো ডিফারেন্সিয়েট করব এই দুটো মেডিসিনের মধ্যে। তো একটু আগে আমি দুই শিশুর বর্ণনা দিয়েছি, এই দুই মেডিসিনের দুই শিশুর বর্ণনা দিয়েছি। তো এই ক্ষেত্রে সবচেয়ে বড় ডিফারেন্সিয়েট সিমটমস হচ্ছে থার্মাল রিলেশনশিপ, অর্থাৎ কাতরতা। কোষ্ঠিকামের শিশুরা চিলি হয়, অর্থাৎ শীত কাতর হয়। আর পালসেটিলার শিশুরা, আমরা জানি পালসেটিলার শিশুরা হট পেশেন্ট হয়, অর্থাৎ গরম কাতর হয়। এরা এতটাই গরম কাতর হয় যে আপনি যদি পালসেটিলার শিশুকে কোলে নিয়ে ওপেন এয়ারে দ্রুত হেঁটে বেড়ান তাহলে তার শরীর উত্তপ্ত হয়ে উঠবে এবং যার ফলে উত্তপ্ত হওয়ার কারণে সে কান্না করবে। কিন্তু আপনি যদি তাকে ওপেন এয়ারে ধীরে ধীরে কোলে নিয়ে হেঁটে বেড়ান তাহলে সে বেটার ফিল করবে। আরেকটা সিমটমস হচ্ছে অ্যাপ্রিহেনশন অফ ইম্পেন্ডিং ডেঞ্জার উইথ আর্জিং টু স্টুল, অর্থাৎ আসন্ন বিপদের আশঙ্কা, সেই সাথে স্টুলের বেগ থাকলে আমরা একবার হলো কোষ্ঠিকামের কথা চিন্তা করব যদি অন্যান্য সিমটমস মিলে যায়। আরেকটা হচ্ছে সাসপিসিয়াস এন্ড ডিস্ট্রাস্টফুল। তো আমরা কিন্তু শুধু যে কোষ্ঠিকামের পেশেন্টরা অন্যের দুঃখে কষ্ট পাবে, সহানুভূতিশীল হবে, হ্যাঁ এমনটা না, সাহায্য করবে, পরোপকার করবে এরকমটা না, আমরা কিন্তু অনেক মেডিসিনে কন্ট্রাডিক্টরি সিমটমস পাই। যেমন কোষ্ঠিকামের পেশেন্টরা স্বার্থ ছাড়া কোনো উপকার করতে চায় না, আবার এরা সাসপিসিয়াস এন্ড ডিস্ট্রাস্টফুল হয়, অর্থাৎ সন্দেহ প্রবণ হয় এবং অবিশ্বাসীয় হয়। তো এই হচ্ছে কোষ্ঠিকামের মেন্টাল সিমটমস। আমি মেন্টাল মানসিক চিত্র অঙ্কন করার চেষ্টা করলাম। এখন আমি এর ফিজিক্যাল জেনারেল নিয়ে একটু আলোচনা করব। ফিজিক্যাল জেনারেল হচ্ছে rawness and soreness all over the body, especially in clot with acronia, as if bruised arnica, as if sprained rastos। তো পুরো শরীরে কোষ্ঠিকামের পেশেন্টরা তাদের পুরো শরীরে হাজাবাপ এবং ক্ষতের মতো ব্যথা ফিল করবে, বিশেষ করে ঠোঁটে, গলায় ফিল করবে। এবং সেই সাথে যদি তার কণ্ঠস্বরের লোভ দেখা যায়, অর্থাৎ সে কথা বলতে পারছে না, তাহলে আমরা কোষ্ঠিকামের কথা চিন্তা করব। তো থেতলে যাওয়ার মতো ব্যথা, অর্থাৎ পিটিয়ে মারা হয়েছে এরকম যদি ব্যথা হয় তাহলে আমরা আর্নিকার কথা চিন্তা করব। এবং মচকে যাওয়ার মতো ব্যথা হলে রাস্টক্স এর কথা চিন্তা করব। আরেকটা প্রমিনেন্ট সিমটমস হচ্ছে প্যারালাইসিস অফ সিঙ্গল পার্স, ইউজুয়ালি
right sided with gradual decrease of muscular power, twitching and jerking of muscles. তো এইটা কিন্তু কোষিকামের খুবই গুরুত্বপূর্ণ একটা সিমটমস, যে এক অঙ্গের পক্ষাঘাত, সেটা থ্রোটে হতে পারে, টাঙে হতে পারে, যে কোনো একটা অঙ্গে হতে পারে, অর্গানে হতে পারে। তো এবং তার যে প্যারালাইসিসটা হয় সেটা সাধারণত ডান দিকে হয়, ডান দিকে বেশি হয়। এবং সেই সাথে যদি আমরা দেখি যে তার পেশি শক্তি ধীরে ধীরে আস্তে আস্তে কমতে থাকে এবং পেশিতে যদি আকস্মিক টান ঝাঁকুনি থাকে, তাহলে আমরা কোষিকামের কথা অবশ্যই একবার হলেও চিন্তা করব। all night unable to get an easy position or lie still a moment. ও সরি, আমি এখানে আরেকটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কোষিকাম কেন্টের বইতে লেখা আছে যে ক্রনিক কেসের ক্ষেত্রে কোষিকামটা বেশি ইউজ হয়। তার মানে এই না যে একুইট কেসের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো না, সেখানেও হয় মাঝে মাঝে। আর আরেকটা কথা হচ্ছে যে এর যে প্যারালাইসিসটা হচ্ছে যে শুষ্ক শীতল বাতাসে সে যদি ঘুরে বেড়ায় এবং সেই পাশে যদি তার ওই শুষ্ক শীতল বাতাসটা বা হাওয়াটা লাগলো, তাহলে বাতাসের ঠান্ডা ঠান্ডা বাতাসে ঝাপটা লাগলো, তাহলে কিন্তু তার একাঙ্গিক পক্ষাঘাত দেখা দেয়। তো যেই পাশটাতে লাগে সেখানে পক্ষাঘাত দেখা দেয়, যেমন বেলস পালসি হতে পারে, অর্থাৎ প্যারালাইসিস অফ ফেসের প্যারালাইসিস হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে যেহেতু একুইট কেসের ক্ষেত্রে আমরা অ্যাকোনাইটের কথা চিন্তা করি, কিন্তু অ্যাকোনাইট দেওয়ার পরে কিছু দূর অগ্রসর হলো, তারপরে আর হচ্ছে না, তো তখন আমরা অবশ্যই কোষ্ঠিকামের কথা চিন্তা করবো। এবং এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কোষ্ঠিকাম দেওয়ার পরে পার্মানেন্টলি কিওর হয়ে যায়, কেসটা সলভ হয়ে যায়। আচ্ছা, all night unable to get an easy position or lie still a moment, যেটা আমরা ইউক্রেটোরিয়াম পারফোর মধ্যে দেখতে পাই এবং রাস্ট্রক্স এর মধ্যে দেখতে পাই। তো রাতে কোনো অবস্থানেই শান্তি পায় না, কোষ্ঠিকামের পেশেন্টরা এক মুহূর্তের জন্য স্থির হয়ে শুয়ে থাকতে পারে না। মাস্ট মুভ কনস্ট্যান্টলি বাট মোশন ডাজ নট রিলিফ, অর্থাৎ অবশ্যই তাকে সবসময় নড়াচড়ার মধ্যে থাকতে হয়, সবসময় সঞ্চালনের মধ্যে থাকতে হয়, কিন্তু নড়াচড়াতে সে কিন্তু উপশম পায় না, বেটার ফিল করে না। যেটা আমরা রাস্ট্রক্স এর মধ্যে দেখি যে সে যদি নড়াচড়া করে, সঞ্চালনের মধ্যে থাকে, তাহলে তার যে পেইনটা সেটা কমে যায়। যেমন রাস্ট্রক্স এর ধরনটা হচ্ছে যে রাস্ট্রক্স এর পেইনের ক্ষেত্রে পেশেন্ট যখন হাঁটতে শুরু করে তখন পেইন বেড়ে যায়, বিগিনিং অফ মোশনে তার পেইনটা বেড়ে যায়, কিছুক্ষণ হাঁটার পর তার পেইনটা কমে যায়। কিন্তু যদি দীর্ঘক্ষণ হাঁটতে থাকে, অনেকক্ষণ ধরে সে হাঁটছে, তখন সে কিন্তু এক্সস্টেড হয়ে পড়ে, অর্থাৎ সে ক্লান্ত দুর্বল হয়ে পড়ে, তখন তাকে অবশ্যই রেস্ট নিতে হয়, শুয়ে পড়তে হয় অথবা বসে পড়তে হয়। যেটা কেন্ট ম্যাটেরিয়া মেডিকাতে আমি পেয়েছি যে তাকে শুয়ে পড়তে হয় বা বসে পড়তে হয়, অন্য কোথাও আমি পাইনি এই কথাটা। তো অনেক সময় রাস্ট্রক্সের পেশেন্টরা আমাদের কাছে এসে বলে যে আমি যখন হাঁটতে থাকি তখন আমার পেইনটা বেড়ে যায়, কিন্তু কিছুক্ষণ হাঁটা চলার মধ্যে থাকলে, কাজকর্মের মধ্যে থাকলে আমি কিন্তু বেটার ফিল করি, কিন্তু অনেকক্ষণ যদি আমি হাঁটি তাহলে আমি কিন্তু ক্লান্ত হয়ে যাই, তখন আমাকে বসে পড়তে হয়। আমি অনেক সময় দেখা যায় যে রোডেই বসে পড়ি, এমনটাও কিন্তু আমাদের কাছে কমপ্লেন করে। তো সেক্ষেত্রে আমরা রাস্ট্রক্স এর কথা চিন্তা করব। তো আইয়ের ক্ষেত্রে আমরা যে সিমটমসটা পাই, ড্রুপিং অফ আপার আইলিডস, ক্যান নট কিপ দেম ওপেন, যেটা কলোফাইলাম, জেলসিমিয়াম, গ্রাফাইটিস এর মধ্যে আছে। আর বোথ লিডস সিপিয়ার মধ্যে আছে। তো চোখের উপর পাতা ঝুলে পড়ে, চোখ খুলে রাখতে পারে না, সেটা হচ্ছে বললাম। তো দুই চোখের পাতা যদি খুলে না রাখতে পারে তাহলে আমরা সিপিআর কথা চিন্তা করব। তো বরিক রেপার্টরিতে আছে আই চ্যাপ্টারে, আইলিডস এন্ড মার্জিনস ড্রুপিং, টোসিস। তো টোসিস হচ্ছে প্যারালাইসিস অফ চোখের পাতার যদি প্যারালাইসিস হয় তাহলে সেটাকে বলা হয় টোসিস, এটা মেডিকেল টার্ম হচ্ছে টোসিস। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের ক্ষেত্রে আমরা যে সিমটমস গুলো পাই, স্টোমাকের ক্ষেত্রে স্টোমাকের বেশ কিছু সিমটমস রয়েছে, যে অ্যাপিটাইট ডিসঅ্যাপিয়ার্স when attempting to eat, অর্থাৎ কোষ্ঠিকামের রোগী ক্ষুধার্ত হয়ে যখন খাবার টেবিলে খাবারের জন্য বসে, সে যখন খাবারের কথা চিন্তা করে, খাবার দেখে, খাবারের গন্ধে তার কিন্তু ক্ষুধাটা চলে যায়।
কেলি কার্বনিকামে খাবারের অনীহার সঙ্গে তার পাকস্থলীতে এক ধরনের এমটিনেস অল গন ফিলিং কাজ করে, অর্থাৎ খালি খালি বোধ, শূন্যতা বোধ কাজ করে। আর চায়নাতে আমরা দেখি যে ক্যানাইন হ্যাঙ্গার, অর্থাৎ রাক্ষসে ক্ষুধা থাকা সত্ত্বেও খাবার দেখলেই তার আর খেতে ইচ্ছে করে না। কোষ্ঠিকামে পেশেন্টদের স্টোমাকে এক প্রকার অদ্ভুত অনুভূতি থাকে, যেন তার স্টোমাকের মধ্যে অর্থাৎ ওই স্থানে চুন ফুটছে, এরকম একটা ফিলিংস কাজ করে। পাকস্থলীর মধ্যে কম্পন হয়, জ্বালা হয়। আর তার সে যদি কফি পান করে, কোষ্ঠিকামের পেশেন্টটা যদি কফি পান করে, তাহলে তার স্টোমাকের অল কমপ্লেইনস বেড়ে যায়। থ্যাংক ইউ। কিন্তু ঠান্ডা জল পান করলে কোষ্ঠিকামের স্টোমাকের যে পেইন সেটা কিন্তু বেড়ে যায়, যেটা ফসফরাসের মধ্যে আছে। তো আমরা জানি যে ফসফরাসও কিন্তু চিলি পেশেন্ট পেশেন্ট কিন্তু ফসফরাসের কি হচ্ছে যে সে শুধুমাত্র মাথায় এবং স্টোমাকে ঠান্ডা পছন্দ করে। আর এর অ্যাভার্সন, ডিজায়ার এবং অ্যাভার্সন হচ্ছে যে ক্র্যাভিং সল্টি বেকন এন্ড স্মোক মিটস, চিজ, এগস। তো সল্টি বলতে বোঝায় লবণাক্ত খাবার, বেকনস হচ্ছে শুকরের দাবাদার মাংস, স্মোক মিট ঘুমাইতো শুকনো মাংস, এবং চিজ পনির, ডিম, এগুলো সে পছন্দ করে। আর অ্যাভার্সন হচ্ছে সুইটস, যেটা কোষ্ঠিকামের খুবই প্রমিনেন্ট একটা সিমটমস। আচ্ছা, স্টুলের ক্ষেত্রে কনস্টিপেশন ফ্রিকুয়েন্ট ইনএফেক্চুয়াল ডিজায়ার, stool passes better when person is standing, impeded by hemorrhoids, tough and shining like grease in children with nocturnal enuresis। তো কোষ্ঠবদ্ধতা এই পেশেন্টদের মধ্যে যেহেতু তার রেকটামের প্যারালাইসিস দেখা যায়, তো এই কারণে তার দেখা যাচ্ছে যে কোষ্ঠবদ্ধতা থাকে, কনস্টিপেশন থাকে, এবং বারে বারে একটা নিষ্ফল মল বেগ দেখতে পাবেন আপনি কোষ্ঠিকামের পেশেন্টদের মধ্যে, নাক্স ভূমিকার মতো। তো প্যারালাইটিক কন্ডিশনস এর কারণ জন্য পেশেন্ট যদি দাঁড়িয়ে থেকে কম ব্যাগও দেয়, তাহলেও দেখা যায় যে তার মলটা ইজিলি বের হয়ে যায়। আর দাঁড়িয়ে ইজিলি প্রস্রাব বের হয় আমরা জানি যে সার্সাপেরিলা। তো অসের কারণে, হ্যামারেটস এর কারণে তার মল থেকে বাধা হয়। এর কারণ হচ্ছে যে কোষ্ঠিকামের পেশেন্টের যে অশ্ববলি গুলো থাকে সেগুলো পালসেটিং থ্রম্বিং পেইন হয়, অর্থাৎ দপদপ করে একটা পেইন হয়, এবং অশ্ববলি গুলো গুলোতে আগুনের মতো জ্বালা হয়, যার কারণে সে মলত্যাগ করতে পারে না। তো স্টুল পাস করতে, আর স্টুল গুলো শক্ত, কঠিন, চকচকে এবং চর্বির মতো হয়। তো শিশুদের যদি এই ধরনের কোষ্ঠবদ্ধতা থাকে এবং সেই সাথে যদি তার বেড ওয়েটিং, অর্থাৎ যেটাকে অ্যানুরেসিসও বলা হয় রুব্রিক্স এর ভাষায়, মেডিকেল টার্ম হচ্ছে অ্যানুরেসিস বেড ওয়েটিং, আপনি সার্চ দিয়ে দেখতে পাবেন। তো সেই সাথে যদি তার সজ্জামূত্র থাকে, অর্থাৎ শিশু যদি রাতে বিছানায় প্রস্রাব করে দেয়, তাহলে আমরা কোষ্ঠিকামের কথা চিন্তা করতে পারে। আর আরেকটা হচ্ছে সজ্জামূত্রের কথা যেহেতু আসলোই, তাহলে কোষ্ঠিকামের শিশুরা কি করবে যে ডিউরিং ফার্স্ট স্লিপ, অর্থাৎ প্রথম নিদ্রাতেই তারা, প্রথম ঘুমেই তারা বেডে প্রস্রাব করে দিবে, বিছানায় প্রস্রাব করে দিবে। তো অনেক রুব্রিক্স রয়েছে, কিন্তু সেগুলো বলতে গেলে সময় কভার করা যাবে না। তো কেন্ট রেপার্টরিতে আছে রেকটাম চ্যাপ্টারে, কনস্টিপেশন স্ট্যান্ডিং পাসেস স্টুল ইজিয়ার হোয়েন, যখন সে দাঁড়িয়ে থাকে, তার কোষ্ঠবদ্ধতা থাকে, যখন সে দাঁড়িয়ে থাকে তখন সে সহজেই তার স্টুলটা পাস করতে পারে। ইউরিনারি সিস্টেমের ক্ষেত্রে আমরা যে সিমটমস গুলো পাই, এটা খুবই চমৎকার একটা মেডিসিন ইউরিনারি সিস্টেমের ক্ষেত্রে। তো ব্লাডারে, কোষ্ঠিকামের পেশেন্টদের ব্লাডার অর্থাৎ মূত্রথলি দুই ধরনের পক্ষাঘাত আমরা দেখতে পাই এই রেমেডিটাতে। তো এক প্রকার পক্ষাঘাত হচ্ছে মাসলস অফ এক্সপালশন, অর্থাৎ যেই পেশির মাধ্যমে প্রস্রাব বের হয়, এক্সপালশন। এক্সপালশন মাসেলের প্যারালাইসিসের কারণে দেখা যায় তার প্রস্রাবটা আটকে যায়, প্যারালাইসিস হয়। আর আরেক ধরনের যে পক্ষাঘাত হচ্ছে সেটা হচ্ছে স্ফিংক্টার ভেসিকি। তো এটার কাজ হচ্ছে প্রস্রাবটাকে আটকে রাখা। তো যা আটকে রাখা, তো
তো এইটার প্যারালাইসিসের কারণে, যে স্ফিংক্টার ভেসিকির প্যারালাইসিসের কারণে দেখা যায় যে পেশেন্ট অনেক সময় অসারে অর্থাৎ অনিচ্ছাকৃত ভাবে এমনি এমনিতে তার প্রস্রাব হয়ে যায়। আচ্ছা, আবার আরেকটা সিমটমস আছে যে অনেক সময় দেখা যায় যে মহিলারা আর রেলগাড়িতে চড়ে কোথাও জার্নি জার্নি করছে, তো তখন দেখা যাচ্ছে যে যে ভিড় অনেক থাকে বা লোকের সামনে যে সে ওয়াশরুমে যাবে এমনটা সে করতে পারে না, যার কারণে অনেকক্ষণ দীর্ঘক্ষণ সে প্রস্রাবটা আটকে রাখে। এবং এই প্রস্রাব আটকে রাখার কারণে তার প্রস্রাব পরবর্তীতে সে যখন প্রস্রাব করতে চায় তখন সে দেখা যায় যে তার প্রস্রাবটা আটকে যায়, অর্থাৎ রিটেনশন অফ ইউরিন তো আটকে যায়। এবং এই ক্ষেত্রে কোস্টিকাম এবং রাস্ট্রক্স খুবই ইম্পর্টেন্ট রেমেডি। আরেকটা হচ্ছে যে প্রসবের পর, সিজারের পর যদি প্রস্রাব আটকে যায় সেক্ষেত্রেও আমরা কোস্টিকামের কথা চিন্তা করব। আরেকটা প্রমিনেন্ট সিমটমস হচ্ছে যে দা ইউরিন এসকেপস ইনভলান্টারিলি ওয়েন কাফিং, অর্থাৎ কোস্টিকামের পেশেন্টরা যখন কাশি দেয়, ইভেন হাঁচি দিলে, তারপর হচ্ছে নাক ঝালে, তাদের কিন্তু আহ প্রস্রাব এমনি এমনি বের হয়ে যায়, অর্থাৎ অনিচ্ছিক ভাবে বের হয়ে যায়। এটা খুবই একটা প্রমিনেন্ট সিমটম, যেটা আমরা পালসিটিলার মধ্যে দেখতে পাই, ভিয়েট্রামের মধ্যে দেখতে পাই, আরো অনেক মেডিসিন রয়েছে। একটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে আমরা যে সিমটমস গুলো দেখি, মেন্সেস টু আর্লি টু ফিবল অনলি ডিউরিং দ্য ডে, সিজেস অন লাইং ডাউন, অর্থাৎ মেন্সেস নির্দিষ্ট সময়ের অনেক আগেই হয়ে যায়, পরিমাণে অল্প হয়, কেবল দিনের বেলায় মেনস্ট্রুয়াল ব্লিডিং হয়। আর সে যদি শুয়ে থাকে, মিসেস কোসিগাম যদি শুয়ে থাকে বা কোসিগামের পেশেন্ট, ফিমেল পেশেন্ট যদি শুয়ে থাকে, তাহলে তার মেনস্ট্রুয়াল ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। এটা কোসিকামের একটা পিকুলিয়ার সিমটমস। তো কেন্ট রেপার্টরিতে আছে যে জেনিটেরিয়া ফিমেল চ্যাপ্টারে মেনসেস লাইং সিজ ওয়াইল, আর ফাটকে আছে মেনসেস ডে অনলি, কেবলমাত্র দিনের বেলায় হয়। রেসপিরেটরি সিস্টেমস এর ক্ষেত্রে আমরা যেটা দেখি, কফস ডিপার এন্ড ডিপার ট্রাইং টু রিচ দ্য মিউকাস, সে কোশিকামের পেশেন্টরা গভীর ভাবে জোরে কাশি দেয় যাতে সে তার এক্সপেক্টোরেশন গয়ার বা শ্লেষ্মাটা তুলে আনতে পারে, কিন্তু সে এটা করেও তার শ্লেষ্মাটা তুলতে পারে না, বরং তাকে কি করতে হয়, গিলে ফেলতে হয়। কফ বেটার বাই কোল্ড ড্রিঙ্কস ওয়ার্স বেন্ডিং ফরওয়ার্ড। এবং একটা চমৎকার সিমটমস হচ্ছে যে সে যদি ঠান্ডা পানি পান করে তাহলে কিন্তু তার কাশিটা, সে চিলি পেশেন্ট কিন্তু তার কাশিটা ঠান্ডা পানিতে উপশম হয়। আর সে যদি সামনের দিকে ঝুঁকে তাহলে কিন্তু তার কাশিটা বেড়ে যায়। তো আমরা দেখলাম স্টোমাক পেইনের ক্ষেত্রে ঠান্ডা পানি খেলে তার বেটার ফিল করে, যে সে কাশলে যদি ঠান্ডা পানি পান করে তাহলে সে বেটার ফিল করে। আবার আরেকটা সিমটমস আছে, সেটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা গরম জলে যদি কোসিকামের পেশেন্টরা হাত দেয় তাহলে তার কিন্তু ওল্ড সেন্সিটিভ স্পাইনাল কন্ডিশনস, অর্থাৎ মেরুদণ্ডের পুরাতন স্পর্শকাতর অবস্থায় যন্ত্রণার সৃষ্টি হয়। আর ঠান্ডা জলে, এই অবস্থায় যদি সে ঠান্ডা জলে তার গাটা ধুয়ে নেয় তাহলে সে কিন্তু উপশম ফিল করে। তাহলে এই তিনটা অবস্থায় আমরা দেখলাম যে তার কোল্ড ড্রিঙ্কসে, কোল্ড ওয়াটারে সে বেটার ফিল করে, কোল্ডে সে বেটার ফিল করে। hoarseness with rawness and aphonia in the aggravation in the morning, আর aggravation in the evening কার্বোভেজ এবং ফসফরাস, অর্থাৎ স্বরভঙ্গ, সেই সাথে একটা হাজা ভাব যদি থাকে, এবং কণ্ঠস্বরের অ্যাফোনিয়া হচ্ছে কণ্ঠস্বরের লোপ যদি হয়, এবং সেটা যদি সকালে বাড়ে তাহলে আমরা কোষ্ঠিকামের কথা চিন্তা করব। আরেকটা হচ্ছে সন্ধ্যায় বাড়ে হচ্ছে কার্বোভেজ এবং ফসফরাস। পোস্ট ডিপটেরিক প্যারালাইসিস, অর্থাৎ ডিপটেরিয়ার পরবর্তী যে পক্ষাঘাত ঘাত হয়, এটা কিন্তু একটা সাংঘাতিক কন্ডিশনস, এবং খুব কম সংখ্যক রেমেডি রয়েছে যে এই কন্ডিশনসটা কিওর করতে পারে। তার মধ্যে কোসিকাম একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। আর এই ক্ষেত্রে ল্যাকেসিস,
কোকুলাসের কথাও আমরা চিন্তা করব, কারণ এই দুটো মেডিসিনও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। তো ল্যাকেসিস হচ্ছে, আমরা ডিফারেন্সিয়েট করবো এভাবে যে ল্যাকেসিস আমরা জানি যে হট পেশেন্ট, আমরা জানি যে ল্যাকেসিস হচ্ছে হট পেশেন্ট অর্থাৎ গরম কাতর, এবং ল্যাকেসিসের পেশেন্টরা লুকাসিয়াস হয়, অনেক বেশি বাচাল হয় কথা বলে, এবং সাসপিসিয়াস হয়, সন্দেহ প্রবণ হয়। আর আরেকটা কথা হচ্ছে যে ল্যাকেসিসে যে থ্রট কমপ্লেইন্স থাকে, সেখানে ওয়ার্ম ড্রিঙ্কস অর্থাৎ উষ্ণ পানীয় যদি সে পান করে তাহলে অ্যাগ্রাভেশন হয়, ইভেন দেখা যায় যে তার চকিং সাফোকেশন হয় যদি সে গরম পানি পান করে, উষ্ণ পানীয় যদি পান করে, যে তার গলরোধ হয়ে যায়, তার শ্বাসরোধ হয়ে যায়, এতটাই সে গরম কাতর হয়। এবং আরেকটা সিমটমস হচ্ছে যে ল্যাকিসিসের পেশেন্টরা সলিড খাবার, শক্ত খাবার সে সহজেই গিলে ফেলতে পারে, কিন্তু লিকুইড খাবার সে সহজে গিলতে পারে না। আচ্ছা, এক্সট্রিমিটিস এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে, আমি আগেই বলেছি যে শিশুদের কথাটা আমি আগেই বলেছি, সেটা হচ্ছে যে তারা নির্দিষ্ট সময়ে মানে সময় মতো তারা হাঁটতে শেখে না, হাঁটতে পারে না, তাদের হাঁটার মধ্যে একটা টলমল অবস্থা দেখা যায় এবং তারা পড়ে যায়, এরকমটা আমি বলেছি। তো রিউমেটিক অ্যাফেকশনস উইথ কন্ট্রাকশন অফ দ্য flexors and stiffness of the joint, tension and shortening of muscles, যেটা অ্যামোনিউর, ন্যাট্রামিউর আর অনেক মেডিসিনের মধ্যে আমরা দেখতে পাই। এটা কিন্তু কোষ্ঠিকামের একটা প্রমিনেন্ট সিমটমস। তো বাতরোগ যদি সেই সাথে আপনি দেখেন যে ফ্লেক্সো টেন্ডেন্স সংকুচিত হয়ে যায়, যেটা আমি প্রথমে আলোচনা করে আসছি, সংকুচিত অর্থাৎ ড্রন আপ হয়ে যায়, টানতে থাকে, সংকুচিত হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু খুবই চমৎকার একটা মেডিসিন হচ্ছে আমাদের কোষ্ঠিকাম। তো তাদের সন্ধিগুলো কি হয়, আড়ষ্ট হয়ে যায়, আর টান টান একটা ভাব থাকে সন্ধিগুলোতে, এবং মাংসপেশি ছোট হয়ে যায়, শক্ত হয়ে যায়, যার ফলে হয় কি, আপনি যদি ওই রিজিয়নটাতে, ওই জায়গাটাতে যদি আপনি হাত দেন তাহলে শক্ত দড়ির মতো ফিল হয়। তো কন্ট্রাকচারস অফ মাসলস অ্যান্ড টেন্ডনস, এইটা কিন্তু কেন্ট রেপার্টরিতে খুব হাইলাইট করে দেওয়া আছে, এবং বোল্ড লেটারে, রেড লেটার, কালার করে বোল্ড লেটারে এবং হাইলাইট করা হয়েছে, যে এইটার উপরে কিন্তু খুবই চমৎকার কাজ রয়েছে। স্কিনের ক্ষেত্রে স্কিনের ক্ষেত্রে সরি স্কিনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে cicatrices, especially burns, scales freshen up, become sore again, old injuries reopen, patients say they never have been well since that burn। অর্থাৎ ক্ষত চিহ্ন, পুড়ে যাওয়া বা ঝলসে যাওয়ার কারণে তার যে ক্ষত চিহ্নটা হয় সেটা ভালো হয়ে যায়, কিন্তু আবার কিছুদিন পরেই দেখা যায় যে সে পুরোনো ক্ষতের জায়গাটাতে আবার নতুন করে ঘা হয়। সেই ক্ষেত্রে কিন্তু কোষ্ঠিকাম খুবই 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 চমৎকার একটা রেমেডি। তো রোগীরা বলে, তো প্রায় রোগীরা বলে যে পুড়ে যাওয়ার পর থেকে ওই ঘা আর ভালো হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই একবার হলেও কোষ্ঠিকামের কথা চিন্তা করব। Words large, jagged, often pedunculated, bleeding easily, exuding moisture, small, all over the body, on eyelids, spades on the nose। তো আমরা জানি যে কোষ্ঠিকাম থুজার মতো আঁচিলের ক্ষেত্রে খুব চমৎকার একটা মেডিসিন। তো এর আঁচিল গুলো কেমন হয় আমরা একটু জেনে নেই। সেটা হচ্ছে যে এগুলো অনেক বড় হয়, খাঁজ কাটা হয়, প্রায় বোটার মতো ঝুলে থাকে, একটুতেই রক্ত বার হয়, অর্থাৎ যদি একটু কাপড়ের ঘষা লাগে বা একটু টাচ লাগে তাহলে কিন্তু তার সেই আঁচিল থেকে ব্লিডিং হয়। এছাড়াও তার রস ঝরে আঁচিল গুলো থেকে, এবং সারা দেহে ছোট ছোট আঁচিলে ভরা থাকে, চোখের পাতায়, মুখমণ্ডলে, নাকের ডগা, নাকের উপরে আমরা কোষ্ঠিকামের পেশেন্টদের আঁচিল দেখতে পাই। মডালিটিস হচ্ছে হ্রাস বৃদ্ধি, তো এর অ্যাগ্রাভেশন হচ্ছে, বৃদ্ধি হচ্ছে ইন ক্লিয়ার ফাইন ওয়েদার, অর্থাৎ fine weather, coming from the air into a warm room, briny cold air, especially draft of cold air, on becoming cold, from getting wet or
বাথিং। তো বৃদ্ধি হচ্ছে পরিষ্কার সুন্দর আবহাওয়ায়, বাইরের খোলা আবহাওয়া থেকে যদি ঠান্ডা আবহাওয়া থেকে সে যদি গরম ঘরে প্রবেশ করে, গরম ঘরে আসে, তাহলে তার কিন্তু অ্যাগ্রাভেশন হয়, সিমটমসের অ্যাগ্রাভেশন হয়, যেটা আমরা ব্রাইনিয়ার মধ্যে দেখতে পাই। আর ঠান্ডা বাতাসে, বিশেষ করে ঠান্ডা ঝাপটা লেগে ভিজলে অথবা গোসল করলে তার কমপ্লেইন্স গুলো বেড়ে যায়। আর অ্যামেলিয়েশন হচ্ছে ইন ড্যাম্প ওয়েট ওয়েদার ওয়ার্ম এয়ার, অর্থাৎ উপশম হচ্ছে ভেজা স্যাঁতসেঁতে আবহাওয়া এবং গরম বাতাসে। যদিও আমরা জানলাম যে কোষ্ঠিকামের পেশেন্টের হাইড্রোজেনেট কনস্টিটিউশন, কিন্তু এখানে একটু কন্ট্রাডিক্টরি সিমটমস আমরা দেখতে পাচ্ছি যে সে ভেজা স্যাঁতসেঁতে আবহাওয়ায় বেটার ফিল করে। এটা একটা পিকুলিয়ার সিমটমস হচ্ছে কোষ্ঠিকামের। রিলেশন, তো রিলেশন হচ্ছে কমপ্লিমেন্টারি হচ্ছে, অর্থাৎ পরিপূরক হচ্ছে কলোসিনথিস এবং স্টেফিসেগ্রিয়া, অর্থাৎ কোষ্ঠিকাম দেওয়ার পর কিছুটা অগ্রসর হলো কেসটা, কিন্তু আর হচ্ছে না, আর ইমপ্রুভ হচ্ছে না, পার্মানেন্ট কিওর হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা কলোসিনথিস স্টেফিসেগ্রিয়ার কথা চিন্তা করব যদি সিমটমস মিলে। আদারওয়াইজ কিন্তু যে কমপ্লিমেন্টারি সিমটমস আমরা এটাকে দিয়ে দেই, এভাবে দেওয়া যাবে না, সিমটমস মিলতে হবে, তাহলেই কাজ হবে, আদারওয়াইজ কাজ হবে না। আরেকটা হচ্ছে যে ইনিমিক্যাল রিলেশন, অর্থাৎ শত্রু ভাবাপন্ন যে সম্পর্ক, সেটা হচ্ছে ফসফরাসের সাথে, অর্থাৎ ফসফরাসের সাথে তার একটা শত্রু সম্পর্ক রয়েছে। মাস্ট নট বি ইউজড বিফোর অর আফটার ফসফরাস, অর্থাৎ ফসফরাসের আগে এবং পরে কখনোই এটা আমরা কোষ্ঠিকাম ইউজ করব না। অলওয়েজ ডিসএগ্রিজ দ্য অ্যাসিড স্কোফিয়া, অর্থাৎ সব সময় দেখা যায় যে অ্যাসিড জাতীয় যে রেমেডি গুলো রয়েছে কফিয়ার সাথে তার একটা বিদ্বেষ ভাবাপন্ন সম্পর্ক রয়েছে। কম্পেয়ার হচ্ছে আর্নিকার সাথে আমরা কোন ক্ষেত্রে কম্পেয়ার করব? মাস্ট সোয়ালো মিউকাস, অর্থাৎ সে অবশ্যই তার স্লেশা এক্সপেক্টোরেশনটা গিলে ফেলে, এই ক্ষেত্রে আমরা আর্নিকার সাথে চিন্তা করব। আর জেলস, গ্রাফাইটিস, সিপিয়া, টোসিসের ক্ষেত্রে আমরা চিন্তা করব। টোসিস হচ্ছে চোখের পাতার পক্ষাঘাত, সেই ক্ষেত্রে আমরা চিন্তা করব হর্সনেস, অর্থাৎ স্বরভঙ্গ, রিউমেক্স এবং কার্বোভেজ। when aggravation changes to ইভিনিং, অর্থাৎ তার যখন কার্বোভেজ, আমরা জানি যে শুধু যে সকালে বৃদ্ধি এমনটা না, কোষ্ঠিকামে কিন্তু সন্ধ্যায় তার হর্সনেস আমরা দেখতে পাই। তো সেই ক্ষেত্রে অন্যান্য সিমটমস মিলে আমরা রিউমেক্স এবং কার্বোভেজের সাথে তুলনা করব। আর সালফার আমরা তুলনা করব, সালফারের সাথে কোষ্ঠিকামে তখনই তুলনা করব হচ্ছে ক্রনিক অ্যাফোনিয়া, অর্থাৎ দীর্ঘদিন ধরে তার কণ্ঠস্বর লোপ, সে কথা বলতে পারছে না, সেক্ষেত্রে আমরা সালফারের সাথে কম্পেয়ার করবো। তো সালফারে আমরা দেখি যে গরম কাতর হয় এবং আর আরেকটা হচ্ছে সে গোসল করতে চায় না, তার স্কিনটা ক্লিন থাকে না, অর্থাৎ ডার্টি হয়, মলিন হয়, এবং পরিষ্কার পরিচ্ছন্ন করলেও সে পরিষ্কার হয় না। তো এই সমস্ত কিছু চিন্তা করে এবং স্কিন ডিজিজ হওয়ার একটা টেন্ডেন্সি তার মধ্যে আমরা দেখতে পাই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা শোনার জন্য, এবং সবাই যারা আজকে উপস্থিত আছেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি আমার কোষ্ঠিকাম এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। এবং টিউবারকুলার মায়োজম এটা হতে পারে, তখন দেখা যাবে যে প্রত্যেকটা সিমটমের মধ্যেই আপনার থাকে, এই শরীরের বেশ কিছু লক্ষণ প্রকাশ পায়। তখন আবার আমরা বুঝতে ভুল করে ফেলি যে এটা আসলে কি হবে, কনফিউজড হয়ে যাই। সুতরাং এই ক্ষেত্রে বিচার করতে গেলে খুব ভালোভাবে বিচার করতে হবে যে আমি কি দিব। আবার অনেক সময় দেখা যায় যে এই পেশেন্টগুলো, কোষ্ঠিকামের পেশেন্টগুলো আগে যদি একটা অ্যান্টিসোরিক মেডিসিন দিয়ে যদি আমি কোষ্ঠিকাম অ্যাপ্লাই করে, তাহলে দারুণ একটা রেজাল্ট হয়, সেটা নিয়ে আর চিন্তাই করতে হয় না সেই পেশেন্টটাকে নিয়ে। থ্যাংক ইউ। পরবর্তীতে আমি এমনি বলেই ফেললাম, পরবর্তীতে আমি একটা মেডিসিন নিয়ে নিব যেটা নাকি 3টা মেডিসিন মায়োজমকে কভার করে।